প্রিয় শ্রোতা, গান মানুষের অনুভূতির সবচেয়ে কাছের এক অনন্য সঙ্গী। মন ভালো থাকলে গান আনন্দকে আরো রঙিন করে তোলে, আর মন খারাপ থাকলে গানই হয়ে ওঠে মনের সান্ত্বনা। কখনো ভালোবাসা, কখনো স্মৃতি, কখনো স্বপ্ন, কিংবা জীবনের না বলা কথাগুলো সুরের মাধ্যমে হৃদয়ে ছুঁয়ে যায়। তাই সুখে দুঃখে, একাকিত্বে কিংবা উদযাপনে গান সব সময় মানুষের মনের ভাষা হয়ে পাশে থাকে। বন্ধুরা, আজ আমাদের একান্ত ভুবনের আয়োজনে একান্ত আলাপচারিতায় রয়েছেন বাংলা গানের জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। তার সুরেলা কণ্ঠ, মিষ্টি উপস্থাপন আর হৃদয়ে ছোঁয়া গানের মাধ্যমে যিনি দীর্ঘদিন ধরে শ্রোতাদের ভালোবাসা অর্জন করে চলেছেন। সঙ্গীতের ভুবনে তার পথচলা শুধুই একজন শিল্পীর নয়, বরং অনুভূতি আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার এক সুন্দর গল্প। গানের পাশাপাশি তার ব্যক্তি জীবন, স্বপ্ন, সংগ্রাম এবং না বলা অনেক অনুভূতির কথাও আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের এই আড্ডায় থাকবে গান, স্মৃতি, জীবনের গল্প এবং একজন শিল্পীর অন্তরের একান্ত ভাবনা। আপু, আপনাকে স্বাগত আমাদের আজকের একান্ত ভুবনের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কেমন আছেন? খুব ভালো আছি, এবং আজকে বেশ কিছুদিন পর বাংলাদেশ বেতারে এলাম, অনেক ভালো লাগছে। আজকে কি প্রথম এলেন বাংলাদেশ বেতারে? না, এসেছি অবশ্যই, বাট আমি বলবো যে অনেক লম্বা একটা গ্যাপের পর আবার এলাম। শুরুতেই শ্রোতা বন্ধুদের একটু বলে নিতে চাই, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার এবং কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার। আজ আমরা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের কিছু কথাও জানবো, একই সঙ্গে দিঠি আনোয়ারের কথা তো জানবই। তো আপু, ছোটবেলায় দিঠি আনোয়ার আসলে কেমন ছিল এবং গানের শুরুটা কিভাবে? আচ্ছা, শুরুতেই যে কথাটা আমি বলতে চাই যে প্রত্যেকটা শিশুই তো জন্মাবার পর কাঁদে। তো বাবা আমাকে বলেছিলেন যে মা, তুমি যখন জন্মাবার পর প্রথম কাঁদলে তখন তোমার কান্নার ভেতরে একটা সুর ছিল, এবং তখনই আমার মনে হয়েছে আমার মেয়েটা বোধহয় সঙ্গীত শিল্পী হবে। আমার মনে হয় যে বাবা নিজের মনের অজান্তে এই স্বপ্নটা লালন করা শুরু করেন যে তার মেয়েও একজন সঙ্গীত শিল্পী হবে, যেহেতু বাবা একজন সঙ্গীত ব্যক্তিত্ব। আর আমার গানের শুরুটা সত্যিকার অর্থে 8 বছর বয়সে যে জন্মদিনটা আমার ছিল, সেই জন্মদিনে বাবা উপহার হিসেবে আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন, এবং সেই সাথে একটা গানও তিনি আমার জন্য লিখে দেন। আমি কি 2 লাইন শোনাবো? অবশ্যই অবশ্যই। গানটা ছিল এমন: আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসে আমায় তোমরা জানো না। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। আমার জীবনের প্রথম গান। বাহ, চমৎকার। আপনার তো সঙ্গীতের প্রতি ভালোবাসা একটা সময় পরে আপনি উপলব্ধি করেছেন সঙ্গীতকে ভালোবাসেন বাবা বীজ বপন করার পরে। তো তার আগে কখনো কি মনে হয়েছে অন্য কোনো পেশায় আপনার যাওয়ার ইচ্ছে ছিল কিংবা যেতে পারতেন? হ্যাঁ, যাওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল, কারণ বাবা তো সঙ্গীত ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, এবং সেই সুবাদে আমাদের বাসায় সঙ্গীত জগতের বড় বড় যত বোদ্ধা ব্যক্তিবর্গ আছেন এবং চলচ্চিত্রের যারা রয়েছেন, প্রত্যেকের একটা আনাগোনা সবসময় আমাদের বাসায় ছিল, এবং ওনাদের সান্নিধ্যে আমি বড় হয়েছি। কিন্তু আমার কেন জানি ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁকটা বেশি ছিল, কারণ অনেক চলচ্চিত্রের অফারও কিন্তু আমি পেয়েছি। আমি এই প্রশ্নটি করতাম যে আপনি ভীষণ সুন্দর, সেক্ষেত্রে চলচ্চিত্র, নাটক কিংবা অন্য কোনো মাধ্যম ভিজুয়াল যেগুলোতে আমরা আপনাকে পাইনি, কখনো কি ইচ্ছে হয়নি? ইচ্ছে হয়নি বলতে সত্যিকার অর্থে অভিনেত্রী হওয়ার ইচ্ছে এই কারণে হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা বোধহয় অনেক কঠিন এবং আমি বোধহয় পারবো না। কিন্তু ছোটবেলা থেকে গুনগুন করে যখন গান গাইতাম, তখন আমার কাছে মনে হতো, তখন তো আসলে এতটা বুঝ ছিল না, আমার কাছে মনে হতো গানটা গাওয়া বোধহয় সহজ। কিন্তু যত দিন গিয়েছে তত আমি বুঝেছি যে না, গান গাওয়া এত সহজ কোনো বিষয় নেই, এটা আসলে একটা সাধনার বিষয়। এবং বাবা সবসময় বলতেন যে মা, সাধনার কোনো বিকল্প নেই। আর ছোটবেলা থেকে যেটা হতো, বাবার লেখা বেশিরভাগ গানের সিটিংগুলো আমাদের বাসায় হতো, এবং আমি চুপচাপ সেখানে বসে থাকতাম যখন গানগুলো সৃষ্টি হতো। এবং কিছু কিছু গান এমনও হয়েছে যে বাবা তো কখনো ঘটা করে গান লিখতেন না, তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে 2 লাইন মাথায় আসতো এবং একটা শুরু তিনি চিন্তা করতেন, এবং আমাকে বলতেন যে মা, হারমোনিয়ামটা নিয়ে আসো, জলদি জলদি 2 লাইন তুলে রাখো, তোমার সত্য কাকু, আলাউদ্দিন কাকু, পারভেজ কাকুরা যখন আসবে একটু গেয়ে শোনাবে। তো এরকম অনেক গান আমি
কাকুদেরকে গেয়ে শুনিয়েছি দুটো লাইন যখন বাবা সৃষ্টি করতেন, এবং দেখা গেছে পরবর্তীতে এর ভেতর থেকে বেশিরভাগ গানই পরবর্তীতে কালজয়ী গানের রূপ নিয়েছে। এজন্য আমার নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হয় যে আমি বাবার অনেক কালজয়ী গানের সাক্ষী। এবং গাজী মাজহারুল আনোয়ারের সন্তান হিসেবে আপনার বোধহয় সঙ্গীতে আসার পর দায়িত্বটাও বেশি ছিল যে বাবার সম্মান অক্ষুণ্ণ রাখতে গিয়ে মানে গানগুলো গাইতে হয়েছে আমার যেটা মনে হয়। অবশ্যই, কারণ কাভার সং গাওয়া কিন্তু তা নিয়ে অনেক কঠিন, কারণ এই গানগুলো গেয়েছেন অনেক বড় বড় সঙ্গীত শিল্পী, সাবিনা ইয়াসমিন শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় আঞ্জুমানার বেগম, শ্রদ্ধেয় ফেরদৌস রহমান, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, ওনারা তো ওনাদের গান গাওয়া আসলে এত সোজা না। তবে আমার বিষয়টা আমি যেটা বলতে পারি যে ছোটবেলা থেকেই তো আসলে আমাদের সঙ্গীতের স্বর্ণালী যুগ বলতে কিন্তু 60, 70, 80, 90 এই 4টা দশককে বোঝায়, এবং 80 দশকে আমার জন্ম। ছোটবেলা থেকেই আমার আসলে দেখেছি যে এই বিখ্যাত বিখ্যাত গানগুলো বড় বড় শিল্পীরা গেয়ে গিয়েছেন। আমি ছোট ছিলাম বিধায় প্রথমে গাওয়ার আমার সুযোগ হয়নি, তাই এখন সেই গানগুলো গেয়ে গিয়ে আমি তৃষ্ণা মেটাই, এবং আমি দেখেছি যে যেখানেই আমি অনুষ্ঠান করতে যাই না কেন আমাদের দর্শক শ্রোতাদের অনুরোধ থাকে আমি যেন বাবার লেখা পুরনো গানগুলো শোনাই, এবং আমারও কেন জানি সেই গানগুলোই আমাকে বেশি টানে। আর বাবা তাও বলতেন যে মা দেখো তুমি কাভার সং করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি, কিন্তু তারপরেও মনে রাখবে যে একজন শিল্পীর মেইন আইডেন্টিটিটা হচ্ছে তার মৌলিক গান, নিজস্ব গানে। তো সেই ক্ষেত্রে বাবা আমার জন্য অনেক মৌলিক গান লিখেছেন, কিন্তু আমি একটু অলস ছিলাম। আমার না সবসময় নতুন গানের চেয়ে পুরনো গানগুলোর প্রতি ঝোঁক বেশি ছিল। তবে বাবা চলে যাওয়ার আগে দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন আমার জন্যে, যেখানে বেশ কিছু মৌলিক গান তিনি লিখে রেখে গিয়েছেন। তো আমার মনে হয় যে এখন আমার সবচাইতে বড় যে গুরু দায়িত্বটা সেটা হলো যে এই মৌলিক গানগুলোকে দর্শক শ্রোতাদের সামনে আনা। একদম। এবং আপনি যখন এই কালজয়ী গানগুলো গান কিংবা বিভিন্ন চ্যানেলেও আমরা শুনি, তখন কি একটি বাড়তি চাপ আপনার ভিতরে আসে না যে এই বিখ্যাত কালজয়ী গানগুলো আপনার কণ্ঠে ধারণ করা এটি তো খুব সহজ ব্যাপার না? অবশ্যই চাপ যেটা আসে, কারণ তুমি যেটা বলছিলে যে দীর্ঘ আসলে বাবার 60 বছরের একটা ক্যারিয়ার ছিল, 60 ইয়ার্সের, এবং এই 60 বছরে তিনি পুরস্কার তো অবশ্যই পেয়েছেন, মানুষের ভালোবাসা, তবে সবচেয়ে বেশি পেয়েছেন মানুষের শ্রদ্ধাবোধ। তো আমার সবসময় গানগুলো গাওয়ার পেছনে যে প্রেশারটা কাজ করে যে বাবা যে সম্মানটুকু অর্জন করেছেন আমার কারণে এতটুকু যেন আজ না লাগে। তবে দেখা গেছে যে এখন পর্যন্ত এই কথাগুলো শুনতে হয় না, এটা আমি বলতাম আপনাকে যে এটা কখনোই না। আমি শুরুতেই বলেছি আপনি সুযোগ্য সন্তান, এজন্যই বলেছি কারণ বাবার সম্মানটা আপনি ধরে রেখেছেন। আপনাকে নিয়ে নেতিবাচক কথা ওভাবে আসলে শোনা হয়নি যে গানগুলো একটু অন্যরকম ভাবে গিয়ে গানটাকে নষ্ট করে ফেলছে, এটা আপনাকে নিয়ে শোনা হয়নি। এবং এজন্যই আপনি ওটা ধরে রেখেছেন বিধায় আজকের আপনি দিঠি আনোয়ার, সবার শ্রদ্ধার ভালোবাসার একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আসলে মানুষ দিঠি আনোয়ার নামে কতটুকু আমাকে চেনে সেটা তো একটা আছেই, তবে আমার কাছে মনে হয় যে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হিসেবে যখন কেউ আমাকে পরিচয় দেয় সেটাই আমার বেশি ভালো লাগে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে হ্যাঁ গাজী সাহেবের মেয়ে আমি গান করছি, এবং অনেকের একটা ধারণা যে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হওয়াতে হয়তো বা আমি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক, কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই আমি পেয়েছি। তবে ছোটবেলা থেকে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন, এটাও তো বিশাল সুযোগ সুবিধা আমি বলবো। সেটাই, অবশ্যই। সে কারণে ওনাদের প্রতি আমার সবসময় একটা আবদার থাকতো, যেমন শ্রদ্ধেয় সত্য সার হাত ধরে বাবা যেমন চলচ্চিত্রে আসা, তো আমারও কিন্তু শ্রদ্ধেয় সত্য সার হাত ধরেই আসা মিডিয়া জগতে প্রথম কাজ। আমি বাবা পরিচালিত উল্কা ছায়াছবিতে প্রথম কাজ করি সত্য কাকুর সুরে। আমার চলচ্চিত্রের যেটা প্রথম গান ছিল, মায়ের কোলে জন্ম নিলাম, বাবার বুকে বড় হলাম, দিনে দিনে চলতে গিয়ে তোমার কাছে মন হারালাম, ও সাথী রে কোথায় তুমি, ও সাথী রে কোথায় তুমি, ও সাথী রে। বাহ, আপনি মঞ্চেও গান পরিবেশন করেন এবং আপনি দারুণ জনপ্রিয় মঞ্চে। তো প্রথম কবে মঞ্চে দাঁড়িয়েছিলেন গান পরিবেশনের জন্য মনে আছে? মনে আছে, সালটা ছিল 2001 সালের দিকে, এবং তখন জানো বাবারই একটা ট্রিবিউট অনুষ্ঠান ছিল, যে ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার, এবং সেটা ছিল আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য একটা ক্লাবে।
আচ্ছা। তো সেখানে আমি যাই এবং সেখানে বাবার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল, অনেক শিল্পীরা ছিলেন, সাথে আমিও ছিলাম। এবং বাবার লেখা যে গানটি আমি প্রথম স্টেজে করি সেটা ছিল দেশের গান, একবার যেতে দেন আমার ছোট সোনার গান। হ্যাঁ, একটু শুনতে চাই গান। অবশ্যই। একবার যেতে দে না আমার ছোট সোনার গাই, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাই। বাহ, মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম, শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই শুনছিলেন। তো আপু, আপনার মনে আছে প্রথম কবে বাংলাদেশ বেতার কিংবা বাংলাদেশ টেলিভিশনে গান গেয়েছিলেন? বাংলাদেশ টেলিভিশনে আমি প্রথম গান গেয়েছিলাম আমার মা জোহরা গাজী। তিনি কিন্তু একসময় টেলিভিশনের খুব নামকরা উপস্থাপিকা ছিলেন। তিনি শুভেচ্ছা নামে একটি অনুষ্ঠান করতেন, তো সেইখানে আমি প্রথম গান করি। তারপরে আমি অবশ্য বাবার লেখা একটা পুরনো গান আমি নতুন করে রিমিক্স করে গেয়েছিলাম সেই অনুষ্ঠানে। আর বাংলাদেশ বেতারেও আমার প্রথম আসা হয়েছে ওই সমসাময়িক ওই সময়টাতে, ছোটবেলাতে আসলে প্রথম আসি। আর আমি কিন্তু গানের পাশাপাশি উপস্থাপনাটাও করি। হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন বেসরকারি টেলিভিশন আপনাকে দেখেছো, কারণ আমার মা যেহেতু উপস্থাপিকা ছিলেন, তো গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হিসেবে গান করছি, জোহরা গাজীর মেয়ে হিসেবে উপস্থাপনাটাও আমি করেছি। তবে আমার উপস্থাপনাটা মোস্টলি আমি বলবো যে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানগুলোও আমি উপস্থাপনা করে থাকি, কারণ আমার কাছে মনে হয় যে এটা আমার সবচাইতে ফেভারিট এবং কমন একটা সাবজেক্ট, এবং এই বিষয় নিয়ে আমি কথাও বলতে পারি, এবং আমার যারা গেস্ট থাকেন সঙ্গীত শিল্পীরা, ওদের সঙ্গে আমার ইন্টারাকশনটাও ভালো হয়, এবং আমি চেষ্টা করি আমার আয়োজনগুলো তথ্যমূলক করতে। এবং আপনি দারুণ এনজয় করেন, আমি দেখেছি আপনার প্রোগ্রামগুলো, আপনি কিন্তু খুব মজা নিয়েই করেন। হ্যাঁ, মজা নিয়ে করি, এবং আমি চেষ্টা করি খুব ইনফরমেটিভ করতে, কারণ বাবার মেয়ে হওয়ার বদলেতে বেশ কিছু গানের ইতিহাস কিংবা পটভূমি আমার জানার সুযোগ হয়েছে। তো যখন যে গানটা হয় আমি চেষ্টা করি সেই গানের ইতিহাসগুলো বলতে। আচ্ছা, এবার একটু ব্যক্তিগত জীবনেই আসবো। ছোটবেলায় বাবার কাছ থেকেই তো সঙ্গীতের হাতে খড়ি, সেক্ষেত্রে আদর ভালোবাসা পেয়েছেন, কখনো বকা শুনেছেন কিনা, মানে গানটা ঠিকমতো গাওয়ার জন্য? আচ্ছা, এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমার একটা আফসোস এ কারণে আছে, কারণ বাবা কোনো দিন আমাদের সাথে উঁচু গলায় কথা বলেননি, কখনো রাগ করেননি, তবে অভিমান করতেন। কারণ আমি এবং আমার একমাত্র ভাই উপল, আমরা দুজনই হচ্ছে কি, বাবা হচ্ছে আমাদের সর্বস্ব, মানে বাবা আমাদের পুরো জীবন, পুরো অস্তিত্ব জুড়ে আসলে বাবা। তো বাবার প্রতিটি কথা আমাদের জন্য বেদ বাক্যের মতো ছিল, এখনো অবশ্যই। তো বাবা কি পছন্দ করতেন না পছন্দ করতেন আমাদের খুব ভালো করে সেটা জানা, এবং আমরা সেভাবেই চলতাম। তবে অনেক সময় হয়ে যায় না যে এদিক সেদিক হয়ে যেত, মার তো দূরের কথা, বকুনিও দিতেন না, তবে অভিমান করতেন, কথা বলা বন্ধ করে দিতেন। এবং তখন আমার এবং আমার ভাইয়ার একেবারে পালপিটেশন হাই হয়ে যেত যে বাবা মনে হয় রাগ করেছে, কিছু বলছেও না, এর থেকে বকা দিত, দুটা আমাকে মার লাগাতো, তাও ভালো ছিল। তো ওই জিনিসটা হয়নি। তবে বাবা সবসময় কথাটা বলতেন যে মা, গান করছো তো তোমার সবসময় মাথায় রাখবা যে যখন তুমি কাভার সং করবা, যে এই গানগুলো কারা গেয়েছেন, তুমি চেষ্টা করবা সেই গানগুলোর প্রতি প্রপার জাস্টিস করতে। আর যদি মনে করো যে না, গানটা আমার ভালোভাবে তোলা হয়নি, তোমার গাওয়ার দরকার নেই, তোমার জন্য আমি নতুন গান লিখে দিব, সেটা করবে। তো এইসব ব্যাপারে বাবা খুব স্ট্রিক্ট ছিলেন। আর সুযোগের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে বাবা চলচ্চিত্রের মানুষ হওয়ার বদলেতে আমি তো তার কাছে বলেছি, আবদার করেছি যে তোমার ছবিতে আমি গান করব, প্লেব্যাক করব, কারণ যে কোনো শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ফিল্মে প্লেব্যাক করবে। তো আমি যখন প্লেব্যাক করি তখন আমি আসলে বয়সে ছোট, 14-15 বছর বয়স, এবং কণ্ঠ পরিপক্ক না, এবং প্লেব্যাক কিন্তু এত ইজি না, কারণ চলচ্চিত্রের গান শুধু গান নয়, মানে আমি বলবো যেটা অভিনয়ও বটে, হাসি কান্না অনেক ধরনের এক্সপ্রেশন দিতে হয়। তো আমার এত অভিজ্ঞতা তখন আসলে ছিল না। তো বাবা তখন বলেছিলেন যে মা, আমি আমার ছবিতে তোমাকে গান গাওয়াচ্ছি, কিন্তু অন্যের ছবিতে তুমি যে সুযোগ চাইছো, আমি হয়তো প্রথমবার বলবো তোমার কথা যে আমার মেয়েটাকে দিয়ে গান করাও, কিন্তু দ্বিতীয় সুযোগটা তোমার গুণের বদলতে তোমার আনতে হবে। তুমি এটা মনে করো না যে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হতে আমি সবসময় খালি তোমার জন্য তদবির করে যাব, আমি কিন্তু সেটা করব না। তো এই ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন বাবা। উপল ভাইয়া কি গান করে?
না, ভাইয়া গান করে না, তবে ভাইয়া হচ্ছে, আমি বলবো যে আমাদের চলচ্চিত্র বলো সঙ্গীতের একটা চলন্ত উইকিপিডিয়া। কারণ প্রত্যেকটা ইতিহাস তার মুখস্থ। এটা কোন ছবির গান, কে গেয়েছেন, সুরকার, গীতিকার, এই ছবিটা কত সালে রিলিজ হয়েছে, এই ছবিটার পরিচালক কে ছিলেন, প্রযোজক কে ছিলেন, নায়ক কে ছিলেন, নায়িকা কে ছিলেন, তোমাকে একদম আমি বলবো যে অনর্গল বলে দিতে পারবে, এবং তুমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবা যে কিভাবে মানুষ এত কিছু মনে রাখে। আচ্ছা, আমরা একটু ব্যক্তি দিঠি আনোয়ারের কাছেই যেতে চাই। ব্যক্তিগত জীবনে কি কি আছে পরিবারে? আচ্ছা, ব্যক্তিগত জীবনে অবশ্যই আমি একজন বিবাহিত নারী। তো আমার হাজবেন্ড, আমি একটা একান্নবর্তী পরিবারে থাকি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, কারণ বাবা মাকে আমি দেখেছি একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি আসলে বড় হয়েছি। আমার দাদা দাদি চাচা ফুপুর একসঙ্গে থাকতেন, বাবা বড়, মা বড় তাদের পরিবারে, এবং আমারও বিয়ে হচ্ছে একটা একান্নবর্তী পরিবারে। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার দুটো ছেলে আছে, আদিয়া নাকিব, আমার হাজব্যান্ডের নাম আরিফ চৌধুরী, এবং আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি কারণ বাচ্চাদেরকেও বাইরে পাঠিয়ে দিয়েছি। এবং আরেকটা কথা তোমাকে যেটা বলি যে আমার পরিবারের ক্ষেত্রে বাবা সবসময় যে কথাটা বলতেন বিয়ের আগে, যে মা গান বাজনা করছো, পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করবে। যে কারণে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস অনার্স মাস্টার্স করেছি, পাশাপাশি গান করতাম। আর বিয়ের পরে বাবা বলতো মা সংসার ঠিক রেখে গান বাজনা করবে। আসলে গানটা তো খুব ভালোবাসি, আমি ভালোবেসে কাজ করি। কিন্তু এই যে অনেকটা সময় গানের সাথে আপনার পথ চলা, একেবারে জন্মের পর থেকে আমি বলবো, কারণ সুর তখন থেকে আপনি শুনেছেন, এই দীর্ঘ একটি ক্যারিয়ারে একটি সুখকর স্মৃতি এবং একটি কষ্টের স্মৃতি আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। আচ্ছা, ক্যারিয়ারে সুখকর স্মৃতি আমি বলবো যে যেদিন আমি বাবার হাত থেকে প্রথম পুরস্কার নিলাম, সেই আয়োজনে বাবাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং উদীয়মান সঙ্গীত শিল্পী হিসেবে আমাকে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং সেই অ্যাওয়ার্ডটা আমি বাবার হাত থেকে নিয়েছিলাম। সেটা ছিল কালচারাল জার্নালিস্ট ফোরাম বা CJFP-র একটা অ্যাওয়ার্ড। সেটা আমার সবচেয়ে সুখকর স্মৃতি ক্যারিয়ারের ক্ষেত্রে তুমি বলতে পারো। আর অবশ্যই মেমোরেবল তো যেদিন আমি প্রথম প্লেব্যাক করি, আমার মনে আছে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে সেই ছবির গানের মানে রেকর্ডিং ছিল, আমি গিয়েছি, এবং বাবা করলো কি যে আমার মেয়ে দিঠি আজকে প্রথম গান গাইবে মিডিয়াতে। তো বাবা করলো কি চলচ্চিত্রের সঙ্গীতের বেশ কিছু বড় বড় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানালো স্টুডিওতে, সাবিনা আন্টি, হাটি চাচা, সত্য কাকু তো ছিলেনই, রাজ্জাক আঙ্কেল, রোজিন আন্টি, ববিতা আন্টি, ওনাদের। এখন ওনাদেরকে দেখে আমি তো এতটাই নার্ভাস, আমার গলা দিয়ে গান বেরোচ্ছে না। আমি প্রায় এক এক করে মনে হয় 17টি টেক দিলাম, তারপরে গানটা ফাইনালি ওকে হলো। এবং কারণ সত্য সাহা উনি অসম্ভব পারফেকশনিস্ট ছিলেন, মানে গানের ব্যাপারে এতটুকু 19-20 উনি কম্প্রোমাইজ করতেন না। যতই তুমি গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হও না কেন, তোমাকে প্রপারলি গাইতে হবে। এবং উচ্চারণের ব্যাপারে খুবই পারফেকশনিস্ট ছিলেন, মানে উচ্চারণ, ওনার কথা হলো যে গানের যদি শব্দটাই কেউ না বোঝে তাহলে এই গানটা কিভাবে মানুষের বাড়িতে পৌঁছাবে। এবং বাবার একটা আদর্শ আমি বলবো যে বাবা সবসময় সহজ সাবলীল ভাষায় গান লিখতেন, এবং আমাকে বলতেন যে মা সহজ সরল ভাষায় গান লিখলে হয় কি মানুষ সহজে গানগুলো গাইতে পারে এবং শ্রোতানন্দিত হয়। এখনকার সময়ের গান নিয়ে বাবা বলতেন যে মা তোমাদের সময় না আবেগের চাইতে বেগটা বেশি, কিন্তু আপনাদের সময় পরিপূর্ণ আবেগে ছিল, একটা গান নিয়ে অনেক চর্চা, অনেক ভাবনা, যেটা একটু কমে গেছে এখন। তারপর অনেক ভালো গান হচ্ছে, তা হচ্ছে, তবে এখন মিডিয়া অনেক বেশি, তো অনেক ভালো কাজ দেখা যায় চোখের আড়াল কানের আড়াল হয়ে যায়। একদম। আপনি আধুনিক গেয়েছেন, প্লেব্যাক করেছেন, ছায়াছবির গান গেয়েছেন, দেশের গানও গেয়েছেন, অনেকগুলো মাধ্যমেও গেয়েছেন, আবার মঞ্চ, টেলিভিশন, রেডিও, সব জায়গায়। কোন মাধ্যমে গান গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগে মঞ্চে গান গাইতে। কারণ মঞ্চে গান গাইলে আমি দেখেছি দর্শক শ্রোতাদের সঙ্গে একদম তুমি সরাসরি কানেক্টেড হতে পারবে, এবং ওনারা যখন গান শুনে আনন্দ করে, একটার পর একটা গান রিকোয়েস্ট করে, আমার খুব ভালো লাগে। কারণ গান গাইতে আমি খুব পছন্দ করি। তো যখন রেডিওতে কিংবা টেলিভিশনে আসি তখন তো একটা লিমিটেশনের মধ্যে থাকি, যদিও দর্শক শ্রোতারা ফোন করে অনুরোধ করেন, কিন্তু মঞ্চে দেখা যায় যে সরাসরি প্রত্যেকের এক্সপ্রেশনটাও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সেটা আমার সবচেয়ে বেশি ভালো। আপু, এই মুহূর্তে আপনার গাওয়া একটি আধুনিক গান শুনতে চাই। আমি বাবার লেখা একটি গান করছি, যে গানটা আমার বিভিন্ন গানের ভেতর থেকে আমি বলবো যে অন্যতম প্রিয় একটি গান। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে
ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। বাহ, আপনারা শুনছেন একান্ত ভুবন, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপু, গাজী মাজহারুল আনোয়ারের কন্যা, তার বাইরেও আপনার নিজস্ব একটি পরিচয় আছে, আপনি নিজস্ব পরিচয়ে পরিচিত দিঠি আনোয়ার। একটু জানতে চাইবো যে কোন গানটির পরে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং আমরা শ্রোতারা, দর্শকরা সবাই আপনাকে দিঠি আনোয়ার সঙ্গীত শিল্পী হিসেবে চিনেছি? যে আর্তনাদ নামে একটি ছায়াছবি হয়েছিল, সেটাও বাবা পরিচালিত একটি ছায়াছবি, এবং সেই ছায়াছবিতে আমি একটি মৌলিক গান করেছিলাম। তো এবং সেটা সুরকার ছিলেন আমাদের দেশের কিংবদন্তি শ্রদ্ধেয় সুবল দাস, ওনার সুযোগ্য সন্তান সজল দাস। আচ্ছা, সজল দাস সুরে আমি এই গানটা করি। আমি কি শোনাবো? হ্যাঁ। দিলেন একটা তাজমহল বানাইয়া দুনিয়া সব প্রেমিকের রে করছো অপমান। শোনো শোনো সম্রাট শাহজাহান, শোনো রে শোনো শোনো সম্রাট শাহজাহান, এই গানটি। এবং এই গানটা মোটামুটি বেশ জনপ্রিয় হয় এবং তার পরপর আমি বেশ কিছু ছবিতে প্লেব্যাকের সুযোগও আমার আসে। পাশাপাশি বিভিন্ন অ্যালবামের কাজ করছিলাম। এর মধ্যে আমি বলবো যে আমার তো 4টি সলো অ্যালবাম বেরিয়েছে আর অসংখ্য মিক্সড অ্যালবাম বেরিয়েছে, এবং মিক্সড অ্যালবামের ভেতর একটা অ্যালবাম ছিল চুমকি, যেটা সিকুয়েল বের হয়েছিল, চুমকি 1 চুমকি 2। সেই অ্যালবামটা ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল রিমিক্স অ্যালবাম। তো সেই অ্যালবামটাও খুব জনপ্রিয় হয়। আচ্ছা, আচ্ছা। এবং সেখানে তখন আমি কভার সং গাওয়ার জন্য বিভিন্ন চ্যানেল থেকে আমার কাছে অফার আসতে থাকে। তারপর কিন্তু আস্তে আস্তে মোটামুটি হাঁটি হাঁটি পা পা করে আমি বলবো যে এই যে 30টি বছর আমার সঙ্গীত জগতে পার হয়ে গিয়েছে। তবে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা আসলে আমি ওভাবে করি না, কারণ আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে মানুষের ভালোবাসা এবং সবচেয়ে বাবার বড় প্রাপ্তি। সম্মান, এটাই আমার কাছে বড়। কিন্তু আপনার মৌলিক অনেক গান আছে, এবার একটু মৌলিক গানই শুনতে চাইবো আপনার কাছ থেকে, আপনার নিজস্ব গাওয়া। আচ্ছা, মৌলিক গান ওই যে আমি বাবার দিঠির খাতা নামে যে খাতাটি তিনি রেখে গিয়েছেন, সেখানে বেশ কিছু মৌলিক গান আছে, বেশ কিছু দেশের গান আছে, এবং একটি মৌলিক গান আমি এই মুহূর্তে একটু গেয়ে শোনাই 2 লাইন। যে গানটা আমি এই যে আগামী কোরবানি যেটা আসছে আমি সেখানে রিলিজ করব, কারণ মিউজিক ভিডিওর কাজটাও হয়ে গিয়েছে। আচ্ছা। গানটা বাবার লেখা শেষ গান, এবং গানটা সুর করেছে এখনকার প্রজন্মের অপু আমান। আমি 2 লাইন শুনি। মেঘেলা আকাশ একলা রাতে হারিয়ে যাওয়া তারার হিসেব করেছে, এই সময়ে এখন আমার তোমায় মনে পড়ছে, বলো তো কেমন আছো, ভালো আছো তো? বাহ, আপু যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? সঙ্গীত শিল্পী না হলে আমার মনে হয় আমি একজন লয়ার হতাম, বাহ, উকিল হতাম, দারুণ। কারণ আমি বেশ ভালোই তর্ক করতে পারি। আর বাবার খুব ইচ্ছা ছিল, ছোটবেলায় আমাকে বলতেন যে আমার খুব ইচ্ছা আমার মেয়েটা গানে শিল্পী তো হবেই, কিন্তু উকিল হবে একজন। এবং আমি কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সুযোগ হয়, চান্স পাই, আমি কিন্তু প্রথমে লতেই ভর্তি হই। তারপর কিন্তু তখন দেখা গেল যে আমার সব বন্ধু বান্ধব যারা স্কুল কলেজ থেকে আমরা একসাথে ইউনিভার্সিটিতে ঢুকেছি, ওরা কেউ ইংলিশ ডিপার্টমেন্টে, কেউ ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে, লতে আমি একা পড়ে গিয়েছি। 1 মাস ক্লাস করার পর কিছুতেই আমার মন বসছে না, আমি বাবাকে জিজ্ঞেস না করেই সাবজেক্ট চেঞ্জ করে চলে আসলাম কলা ভবনে আইআরএ। বাবা 1 মাস পর্যন্ত জানতোই না যে আমি সাবজেক্ট চেঞ্জ করেছি, অনেক পরে তাকে যাক, আপনি চলে আসাতে আমরা দিঠি আনোয়ারের মতো একজন নন্দিত সঙ্গীত শিল্পী পেয়েছি, এটা ভালো হয়েছে। অবসর সময় কি করেন? আচ্ছা, যখনই আমি একটু সময় সুযোগ পাই, তো আমার অনেক প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তা আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি। আর রাতের বেলা আমার যেটা মনে হয়, আমি গান শুনতে খুব পছন্দ করি। আর সব কাজ শেষ করে যখন রাতে আমি বাসায় যাই, তখন আমার মনে হয় যে আমার বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাই। এই সময়গুলো আমার খুব
প্রিয়, কারণ আমার বাবাকে আমি দেখতাম যে সারাদিন কর্মব্যস্ততা পার করে যখন তিনি বাসায় আসতেন, আমি এবং আমার ভাই তীর্থের কাকের মতো বসে থাকতাম যে বাবা আসবে, বাবার সাথে আধা ঘন্টা গল্প করব, সারাদিন বাবা কি করলো শুনবো, আমরা কি করলাম বলবো, এরকম একটা বিষয়। আপু, আপনি 30 বছর সঙ্গীতে পার করেছেন। এখনকার প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে ওরা যেন যখন যেখানে গান করতে যায়, আমি মনে করি যে যেখানেই যত উপরে উঠি না কেন শেকড়কে ভুললে চলবে না। গানটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, কেউ একা মালিক না, এবং এটা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে গানগুলো গাওয়া উচিত, তাহলে তারা জীবনে অনেক দূর এগোতে পারবি। তবে এখনকার সময় আমরা খুব লাকি যে বেশ ভালো ভালো কিছু কণ্ঠ আমরা পেয়েছি, যাদের মাধ্যমে আমাদের সঙ্গীতের ধারা সামনের দিকে এগিয়ে যাবে। আমি খুবই আশাবাদী তাদেরকে নিয়ে, যে কারণে এখনকার প্রজন্মের আমি বলবো যে মাথার উপরে বটবৃক্ষের ছায়ার একটা অভাব আছে। আপু, আপনার 30 বছরের ক্যারিয়ার স্বল্প সময় আসলে আপনাকে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা একটু চেষ্টা করেছি। আমরা আয়োজনের শেষ দিকে শেষ সময়ে আপনার কণ্ঠে একটি দেশের গান শুনবো, আপনার বাবার লেখা সুর করা। আচ্ছা, দেশের গানে আমি শোনাই, আমার মৌলিক গান একটা শোনাই, ঠিক আছে, দেশের গান যেটা বাবা আমার জন্য লিখেছেন, এবং ওই যে বললাম সজল দাস, আমাদের সজল দা, শ্রদ্ধেয় সুবল দাস, ওনার সুযোগ্য সন্তান, উনি সুর করেছেন। তা আমি একটু শোনাই গানটা। না জাগলে কাছের ডালে হাজার পাখির ঝাঁক, না শুনলে খোয়ার থেকে লাল মোরগের ডাক, বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক, আমার সকাল কাটে না মাগো, সকাল কাটে না, আমার সকাল কাটে না মাগো, সকাল কাটে না। একেবারে বিদায় বেলায় আমাদের একান্ত ভুবনের শ্রোতাদের জন্য কি বলবেন? একান্ত ভুবনের শ্রোতাদের জন্য আমি বলবো যে একটা সময় ছিল যখন রেডিওতে গান শুনেই গান পপুলার হতো, তখন এত ভিজুয়াল মিডিয়াও ছিল না, ইউটিউবও ছিল না, মিউজিক ভিডিও ছিল না। আমি এখন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই রেডিও শুনবেন, সুস্থ সংস্কৃতি চর্চা করবেন এবং ভালো গানের সাথে থাকবেন। এটাই আসলে আমার দর্শক শ্রোতাদের প্রতি প্রত্যাশা। মানে ভাইরালের পিছনে যেন পাগল তারা না হয়, ভাইরালের পিছনে না ছুটে সুস্থ সংস্কৃতি চর্চা করবেন, এটাই আমি বলবো। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাই নিয়ে আমার খুব ভালো লাগলো, আজকে তোমার সাথে একসাথে বসে গল্প করলাম, গান হলো, এবং সেই সাথে আমার শ্রোতাদের প্রতিও অনেক অনেক অভিনন্দন থাকলো। বন্ধুরা, আজকের আড্ডায় দিঠি আনোয়ারের গান, অনুভূতি, তার জীবনের গল্পে সময়টা হয়ে উঠেছিল সত্যি হৃদয়ে ছোঁয়া। তার সুরের যাত্রা এভাবেই ছড়িয়ে পড়ুক মানুষের ভালোবাসায়, এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি একান্ত ভুবনের আজকের আয়োজন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং বাণিজ্যিক